নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিশুর মৃত্যুর পর নড়েচড়ে বসল দুবরাজপুর পৌরসভা। জেলা মেডিকেল টিমের পরিদর্শন দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে। শিউরির হাটজন বাজারের রেলওভার ব্রিজের কাজ শেষের দিকে। বৃক্ষরোপণ কর্মসূচি ও সাইকেল বিতরণ শিউরিতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআই এর পোস্টার ঘিরে চাঞ্চল্য খয়রাসোলে। কুসংস্কারের বলি হলো এক আদিবাসী গৃহবধূ বোলপুরে। কার্গিল বিজয় দিবস পালিত হলো লাভপুরের নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে। খণ্ডবন তৈরি করার কর্মসূচি অনুষ্ঠিত হলো হেতমপুরে। সফলভাবে হার্টের অপারেশন দুবরাজপুরের মণিময় হাসপাতালে। শিশু মৃত্যুর পর আজ শুক্রবার 26শে জুলাই বীরভূমের দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ওই এলাকায় সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ব্লিচিং দেওয়ার কাজ করছে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান ও ওয়ার্ডের দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকা ঘুরে দেখেন। ওই এলাকার এক জায়গায় ড্রেনে নোংরা দেখে মেজাজ হারিয়ে ফেলেন চেয়ারম্যান। কেন শিশু মৃত্যুর পর নড়েচড়ে বসল দুবরাজপুর পৌরসভা, উঠছে প্রশ্ন। গতকাল বৃহস্পতিবার 25শে জুলাই পৌরসভার কাউন্সিলরদের নিয়ে আলোচনা করেন পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলে জানান। তিনি আরও জানান, প্রত্যেক দিন কাউন্সিলরদের তাদের নিজের ওয়ার্ডে 2 ঘন্টা করে সময় বরাদ্দ করতে হবে। এদিন তিনি আরও জানান, দুবরাজপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে গত বুধবার দিন একটা দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে। 24 তারিখ হরিত্য মণ্ডল বলে একটা বাচ্চা, যার বয়স মাত্র 3 বছর 8 মাস, সে জ্বরে ভুগছিল এবং তাতে মারা যায়। এবং কী কারণে মারা যায় সেটা আইডেন্টিফাই হয়নি। আমরা জেলা স্বাস্থ্য দপ্তর, দুবরাজপুর পৌরসভা, ব্লক স্বাস্থ্য দপ্তর সমস্ত যৌথ উদ্যোগে এলাকার মানুষের রক্ত সংগ্রহ করা হয়েছে এবং এখনও পর্যন্ত আমরা কোনো ডেঙ্গি রিপোর্ট পাইনি। তবুও আমরা সাবধান থাকছি। আমার সাথে এই ওয়ার্ডের গুরুবর দাস, গোপী সকলে রয়েছে, কাজল। আমরা এই ওয়ার্ডটাকে যাতে কোনো রকম কোনো ত্রুটি না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্লিচিং ছড়ানো ড্রেনগুলোকে এইভাবে জীবাণুমুক্ত করার চেষ্টা করছি। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। সুনীলের নাতি, সুনীল আমাদের খুবই প্রিয় ছেলে এবং কয়েক বছর আগে তার একটা পুত্রও মারা গেছিলো আর এই নাতি মারা গেল। এবং এটা নিয়ে আমরা সবাই উদ্বেগে আছি, কারণ এই বর্ষার সময় একটু ডেঙ্গির প্রাদুর্ভাব হয়। তবুও এখনও পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি। আমরা তবু সাবধান আছি, আগে থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। আমরা তাই প্রতি ওয়ার্ডে প্রতি বাড়ি আমাদের যে ডিসি টিম আছে তারা বাড়ি গিয়ে অ্যাওয়ারনেস করছে, সচেতন করছে। এবং আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে 4 নম্বর ওয়ার্ডে ডোমপাড়ের সংলগ্ন যে রাস্তা সেগুলোই সব ব্লিচিং ছড়াচ্ছি, যাতে একটু কোনো রকম রোগের প্রাদুর্ভাব না থাকে। বলছি যে আপনি একবার মেজাজ হারিয়ে ফেললেন নোংরা দেখে এলাকায়, ঠিক কি বলবেন এটা নিয়ে? পরে আমি আমার সুপারভাইজারদের একটু বললাম, যদিও সেই জায়গাটা রাস্তার মধ্যে ছিল না, একটা প্রাইভেট জায়গা, সেখানে কিছু আবর্জনা ছিল, তবুও সেটা যাতে আমরা পরিষ্কার করে নিই, কারণ আমাদের পৌরসভার রাস্তার ধারে দেখতে খারাপ লাগবে। যদিও সেটা আমাদের পৌর রাস্তায় বা পৌর ড্রেনে পড়ছিল না, তবু আমরা সেটা পরিষ্কার করার জন্য আমি আমার কর্মীদের একটু বললাম। সব ওয়ার্ডে কি এরকম সাফাই অভিযান বা ব্লিচিং ছড়ানো বা এসব কিছু হবে? সব ব্লিচিং ছড়ানোটা এই মুহূর্তে সব ওয়ার্ডে হবে না, কিন্তু সাফাই অভিযান আমাদের প্রত্যেক ওয়ার্ডে হচ্ছে এবং আমরা বাড়ি ময়লা কালেকশন এই মুহূর্তে দুবরাজপুর শহরে আমরা প্রতিটি ওয়ার্ডে রিক্সা ভ্যানের মাধ্যমে বাড়ি ময়লা কালেকশন করছি এবং আমরা কন্ট্রাক্টের মধ্য দিয়ে যে স্তূপীকৃত ময়লা সাথে তুলে নেওয়া। আমরা
দুবরাজপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার, এবং আমরা গতকালই এই নিয়ে আবার পৌর কাউন্সিলরদের নিয়ে একটা সভা করেছি, এবং সেখানে একই বার্তা যে আপনাদেরকে নিজে থেকে সকালে প্রত্যেক কাউন্সিলরকে 2 ঘন্টা করে সুপারভাইজ করতে হবে, অর্থাৎ দেখতে হবে আমার ওয়ার্ডে ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিনা, লেবাররা ঠিকমতো কাজ করছে কিনা। প্রত্যেক কাউন্সিলরকে কালকে মাননীয় মন্ত্রী ববি হাকিমের নির্দেশ অনুযায়ী সব কাউন্সিলরকে দায়িত্ব বলে দেওয়া হয়েছে। এছাড়া সুপারভাইজার, লেবার, নির্মল সাথী, নির্মল বন্ধু যারা এই পরিষ্কার পরিচ্ছন্নের সঙ্গে যুক্ত সকলকে দায়িত্ব সম্বন্ধে কালকে সবাই সচেতন করা হয়েছে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। জেলা মেডিকেল টিমের জেলা পতঙ্গ বিশেষজ্ঞ প্রিয়ব্রত সরকার, ব্লক এপিডেমিওলজিস্ট বা মহামারী সংক্রান্ত বিশেষজ্ঞ অর্কপ্রভ ব্যানার্জি সহ স্বাস্থ্যকর্মীরা দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে মৃত শিশুর পরিবারের সাথে দেখা করেন। পরে তারা এলাকায় বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করেন। যেসব বাড়িতে জমা জল রয়েছে সেসব বাড়িতে জমা জলে এডিস মশার লার্ভা দেখতে পাওয়া যায়। এই এলাকায় এডিস মশার ডেনসিটি হাই আছে বলে জানান। পাশাপাশি গতকাল বৃহস্পতিবার 25শে জুলাই মৃত শিশুর পরিবারের 2 জনের ও ওই এলাকা থেকে আরও 8 জনের রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যান পরীক্ষার জন্য জেলা মেডিকেল টিম। তাদের মধ্যে মৃত শিশুর মা চৈতালি মণ্ডল ও এলাকার আরেক ব্যক্তি কার্তিক বাদ্যকরের রক্তের রিপোর্টে স্ক্যাব টাইফাস পজিটিভ আসে। মৃত শিশুর পরিবারের লোকের সঙ্গে ফোনে কথা বলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির হাটজন বাজারে রেল ওভারব্রিজের কাজ কবে শেষ হবে এবং কবে তা হ্যান্ডওভার করা হবে তা নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে বীরভূম জেলা প্রশাসনের একটি বৈঠক হয় গতকাল বৃহস্পতিবার 25শে জুলাই। সেই বৈঠক থেকেই জানা যায় রেল ওভারব্রিজটি তৈরির শেষ পর্যায়ের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এবং সেই কাজ শুরু করার জন্য যানবাহন কোন দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে তা ঠিক করা হয়। এদিনের এই বৈঠকে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি থেকে শুরু করে উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রশাসনের SDO সহ পুলিশ আধিকারিকরা। মূলত এদিনের বৈঠক থেকে জানা যাচ্ছে তাতে দীর্ঘদিনের চাহিদা রেল ওভারব্রিজটি আগামী 25শে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে হ্যান্ডওভার করে দেওয়া হবে। আশা করা হচ্ছে চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যেই এই রেল ওভারব্রিজ উদ্বোধন হয়ে যাবে। আর এই রেল ওভারব্রিজ তৈরি হয়ে গেলে সিউড়ি সহ সিউড়ি থেকে বোলপুর রাস্তার উপর দিয়ে যারা যাতায়াত করেন তারা দীর্ঘ সমস্যা থেকে মুক্তি পাবেন। এদিন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানান, আজকে আপনাদের SDO সাহেব একটা মিটিং ডেকেছিল হাটজমের যে ফ্লাইওভারটা হচ্ছে কত তাড়াতাড়ি শেষ করা যায় তার জন্য আমাদের প্রশাসন খুব চিন্তা করছে।
তো আমাদের এখানে ডিএসপি ট্রাফিক আছে, আইসি সাহেব আছে, আমাদের এসডিও প্রতিনিধি পাঠিয়েছে, আমাদের সেকেন্ড অফিসার আছে, আমাদের এজেন্সি আছে, আমাদের সব কাউন্সিলর আছে। তো আমরা একটা সার্ভে করলাম যে খুব তাড়াতাড়ি ব্রিজটা ওনারা যে এজেন্সি আছে 25 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হ্যান্ড ওভার হয়ে যাবে। সিউড়ি মানুষের যে যানজটে দীর্ঘদিন ভোগান্তি বা বিভিন্ন গ্রামের যারা ভোগান্তি, বিভিন্ন পথচারী যারা স্কুল কলেজের ছেলেমেয়েরা বা আমাদের যারা অ্যাম্বুলেন্স আটকে যায়, বিভিন্ন জন নিত্য এখানে আটকায়, তার জন্য আমাদের সার্ভে হলো। তাড়াতাড়ি আমাদের ব্রিজটা 4 মাসের মধ্যে আশা করি হ্যান্ড ওভার হয়ে যাবে। কিন্তু তার জন্য একটা ডাইভার্সনের ব্যাপার আছে, একটা ওয়ান ওয়ের ব্যাপার আছে, সেটা আমাদের এসডিও সাহেবের যে অফিসার আছে সে কথা হলো তাড়াতাড়ি আমরা সব অ্যাসোসিয়েশন ট্রাক, বাস, টোটো বা যত আছে একটা রিসেন্ট মিটিং হবে, তারপর আমাদের কাজ তাদের সম্পূর্ণ হবে। না, ওনার এজেন্সিটা খুব ভালো কথা দিল যে সব রাস্তাঘাট যেগুলো খারাপ হয়েছে সব ঠিক করে দেবে 1 মাসের মধ্যে। এখন বর্তমানে যে বাইপাস কোন দিক দিয়ে করা হবে? আমাদের তো একটা বাইপাস আছে, আপাতত একটা ওয়ান ওয়ে করে বাসগুলো এখানে পেরোবে, একদিক যাবে একদিকে আসবে, আর বিভিন্ন ট্রাক আছে। আমাদের ইমিডিয়েট মিটিং হচ্ছে ডিএম সাহেব চেম্বারে। যতগুলো রাস্তা এখন পর্যন্ত খারাপ হয়েছে সেগুলো কি করা হবে? না, রেলের সঙ্গে যেটা কানেক্টিং আছে ফ্লাইওভারের, ওনারা সব ঠিক করে রিপেয়ার করে দেবে। পাশাপাশি রেল ওভারব্রিজের ইঞ্জিনিয়ার বলদেব সিং বলেন, চিন্তাতে হয়েছে কি আমাদের যেটা হ্যান্ডওভার ব্যাপারটা আছে 25 ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট করে দেবো আমরা। আর কি পর্যালোচনা করা হলো, মানে কি দেখা হলো? মানে দেখা হলো কি যেটা আমাদের ডাইভারশন ব্যাপারটা আছে, যেটা মানে গাড়ি ডাইভারশন অন্যদিকে করতে হবে কাজ করতে গেলে, সেটা সাইড হয়েছে, সেটা ওটা হয়ে যাবে। আর ওর পরে যেটা কোনো মানে ট্রাফিক ব্যাপারটা আছে, ডিএসপি সাহেব ছিলেন, উনি বলেছেন যা অপারেশন করার আছে আমি সব করে দেবো। এখন বাইপাস নিয়ে কি সিদ্ধান্ত হলো? বাইপাস রাস্তা নিয়ে কটা হলো? বাইপাস মানে হলো কি মানে যেটা এটা কিছু আমাদের ক্যাম্প দিয়ে যাবে, কিছু ওটা বাইপাস ওটা দিয়ে যাবে পিছনের দিকে। সেটা নিয়ে কি আলোচনা হলো? হ্যাঁ, সেটা আলোচনা। কারা ছিলেন? হ্যাঁ, কারা ছিলেন? মানে আমাদের ওই ডিএসপি সাহেব ছিলেন, চেয়ারম্যান সাহেব ছিলেন, হ্যাঁ, তো কাউন্সিলর সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন। আপনাদের আধিকারিকরা? হ্যাঁ, আপনাদের আধিকারিকরা ছিলেন? আমাদের ছিল, আমাদের ইঞ্জিনিয়ার ছিল, আমি মানে কোম্পানি প্রপারেটর আমি ছিলাম। কি নাম? আমার নাম বলদেব সিং। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের মতো এবারেও সিউড়ির অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইডলেস বিদ্যালয়ের পড়ুয়ারা গতকাল বৃহস্পতিবার 25শে জুলাই বৃক্ষরোপণ করে। এদিন 5 জন ছাত্রকে সাইকেল দেওয়া হয় আর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বক্তব্য রাখেন এসডিও সুপ্রতীক সিনহা ও সুদীপ্ত বিশ্বাস, জনশিক্ষা প্রসার আধিকারিক। সঙ্গে উপস্থিত ছিলেন সিউড়ি 1 নম্বর ব্লক মেডিকেল অফিসার, প্রধান শিক্ষক সন্দীপ দাস ও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। খয়রাশোল ব্লকের লোকপুর থানার গাংপুর বিস্ফোরণ কাণ্ডে মাথাপিছু আর্থিক পুরস্কার ঘোষণা করে 2 নিরুদ্দেশের সন্ধানে তাদের বাড়িতে পোস্টার সাঁটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। গাংপুর গ্রামের বাসিন্দা নিরঞ্জন মণ্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডলের ছবি দিয়ে গাংপুর এলাকায়, তাদের বাড়িতে ও এলাকায় বেশিরভাগ গুরুত্বপূর্ণ এলাকায় রঙিন পোস্টার সাঁটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। জানা গেছে 2019 সালে 20শে সেপ্টেম্বর গাংপুর গ্রামে বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা NIA। নিরঞ্জন মণ্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডলের সন্ধান দিতে পারলে প্রত্যেকের জন্য 1 লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে, এমনই পোস্টার পড়ল গাংপুর গ্রামসহ বিভিন্ন জায়গায়। আর এই পোস্টার দেখে ওই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV খয়রাশোল। 21শ শতাব্দীতে কুসংস্কারের বলি হলো এক আদিবাসী গৃহবধূ। সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা, তার ফলে তিলে তিলে মৃত্যু হলো এই গৃহবধূর। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার 25শে জুলাই শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায়।
মৃত গৃহবধূর নাম তুলসী টুডু, বয়স ২৬ বছর। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার ২৬শে জুলাই সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায়। সে খবর পাওয়ার পরই এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সোরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, বনডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা ফেঁদে বসেছিলেন। সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ। তিনি ওষুধ দেওয়ার নাম করে প্রচুর পরিমাণ টাকা, জায়গা, জমি, এমনকি সোনার গয়না দাবি করতেন। এদিন গ্রামবাসীরা আরও জানান, কথা বলি স্যার, ওর মা শাশুড়ি হয়, ওর যেটা বউ মরে গেছে, সৎ মা বটে, যে বলছে তুমি কোথায় ডাক্তারখানা নিয়ে যাবে না, আমরাই ভালো করব, আমরা আমার পায়ে ধরুক, আমরাই ভালো করব। ওর মা মেয়ে আছে, মা মেয়ের পায়ে ধরেছে, ওর মায়ের ধরেছে, আর একটা শিশু আছে অত বড়, ওরও ধরেছে, বলছে ওদের পায়ে ধরলে ভালো হয়ে যাবে বউটা, তুমি কোথাও নিয়ে যাবে না। কি হয়েছিল? বউটা মানে এমনি মাথা যন্ত্রণা হয়েছিল, ওই থেকে শুরু হয়ে গেল একবারে। কি বলেছিল? ওই তো বলছি যে ওই ছবি করে এলো ইয়েতে হাসপাতালে, রিপোর্ট পায় নাই, মাথা ছবি করলো, রিপোর্ট পায় নাই, বলছে কোথাও নিয়ে যেতে হবে না, আমরাই ভালো করবো। ডাক্তার নিয়ে গিয়েছিল ওখানে, ওর স্বামী নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাইতে, ওখানে রিপোর্ট করাইলো সবই। বলছে আমাকে না শুধিয়ে তুমি ওইদিকে যেখানে সেখানে নিয়ে যাচ্ছ, যে তুমি নিয়ে যেও না, আমার পায়ে ধরলে ভালো হয়ে যাবে, আর না যদি ধরে স্বর্গে চলে যাবে একবারে, ওই রকম বলেছে। ও শাশুড়ি তো দেখাইতাম নাই তো এখানে, ওইটা রোজাগিরি করছে, ওই যে ঠাকুরগুলা পুষেছে, ওই যে ওখানে। কি টাকা নিত? তো টাকা নিত না, যা ওইটা নেবে, কিন্তু নেয় না, এখনো অতটা শিখে নাই কো। পালিয়ে গেছে কালকে বউটা মরে গেছে, পালিয়ে গেছে। দেখুন, একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে, সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে। পার্শ্ববিক কি অত্যাচারটা কেমন, তার শরীর অসুস্থ আছে, তাকে ওষুধ খেতে হবে, মেডিসিন খেতে হবে, সেই জায়গায় তাকে নানা রকম ভুলভাল বুঝিয়ে টুকটাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া, এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে। তো আজকে একটা ঘটনা ঘটেছে, একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল, তাকে নানা রকম ভয় দেখিয়েছে, তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি, যার জন্য সে ভদ্রমহিলা মারা গেছে। আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে। তো সেই সব মানুষকে ঠকাচ্ছে। আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি, পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে দিয়েছি। আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে, সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বীরভূমের লাভপুর ব্লকের গোপালপুরে অবস্থিত একমাত্র জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে NCC 15 বেঙ্গল ব্যাটালিয়নের তত্ত্বাবধানে শুক্রবার 26শে জুলাই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় কার্গিল বিজয় দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকাগণ ও পড়ুয়ারা। অনুষ্ঠানের শুরুতে ভারতের শহীদ ও বীর সেনাদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে দেশভক্তি গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ আশুতোষ কুমার পড়ুয়াদের সামনে 25তম কার্গিল বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও ভারতের বীর সেনাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তাছাড়াও এদিন উপস্থিত জনেরা কার্গিল যুদ্ধের ইতিহাস ও দেশ সেবার গুরুত্ব নিয়ে পড়ুয়াদের কাছে বক্তব্য রাখেন। NCC আধিকারিক ঋত্বিক বন্দ্যোপাধ্যায় ও স্কাউট মাস্টার প্রেমেশ কুমার স্যারের তত্ত্বাবধানে NCC পড়ুয়াদের নিয়ে বিদ্যালয় অঙ্গনে শুরু হয় স্বচ্ছ ভারত অভিযান। পরে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রবন্ধ প্রতিযোগিতা। এদিন বিদ্যালয়ের অধ্যক্ষ আশুতোষ কুমার পড়ুয়াদের সামনে বক্তব্যে জানান, आयोजन 26वां है, 26 कारगिल विजय दिवस का एनिवर्सरी है, हम इसको सेलिब्रेट कर रहे हैं। और यह जो आपको याद होगा, उसमें आप जन्म नहीं लिए होंगे, ये 99 में वाजपेयी की सरकार थी और जो हमारा पड़ोसी देश पाकिस्तान है,
गलत नियति से जो हमारा टेरिटरी था उस टेरिटरी को ऑक्युपाई किया। अगर आप कारगिल को देखेंगे मैप में तो पहले जम्मू कश्मीर का हिस्सा हुआ करता था, लेकिन अब वो अभी वो लद्दाख। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। আজ শুক্রবার 26শে জুলাই সকাল 9টায় হেতমপুরের সেন্ট অ্যান্ড্রুজ বিদ্যালয়ে বীরভূম জেলা গাছ গ্রুপের উদ্যোগে খণ্ডবন তৈরি কর্মসূচি আয়োজিত হয়। বিদ্যালয়ের ঘেরা জায়গায় আপাতত 25টি ফলের গাছ রোপণ করা হয়। দুবরাজপুর রেঞ্জের বন দপ্তরের সহযোগিতায় এটি বীরভূম জেলা গাছ গ্রুপের প্রথম খণ্ডবন। বিদ্যালয়ের শিশুরা গাছ সংক্রান্ত গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে। সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর কল্যাণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কবি তাপস চট্টরাজ, গ্রাম পঞ্চায়েত সদস্য নীলোৎপল মুখার্জি, গাছ গ্রুপের সদস্য শুভাশিস দাস ও ইতি পিটার্স, শিক্ষক নিজাম এবং বিদ্যালয়ের শিক্ষিকা, অভিভাবক ও অনেক স্থানীয় গাছপ্রেমী মানুষ। আগামী দিনে হেতমপুরে আশানন্দন চট্টরাজের স্মৃতিতে খণ্ডবন তৈরি করার পরিকল্পনা আছে বলে জানান সদস্যরা। এদিন তারা আরও জানান, আচ্ছা আজকে আপনারা কি করলেন এই হেতমপুর সেন্ট অ্যান্ড্রুজ স্কুলে যে এই গাছ গ্রুপের পক্ষ থেকে কি কাজ করলেন? আমরা গাছ গ্রুপের পক্ষ থেকে মানে এখানে একটা এই সেন্ট অ্যান্ড্রুজ স্কুলে একটা ছোট্ট একটা খণ্ড বন তৈরি করার আমরা ইচ্ছা বা সেটা আমরা করেছি এখানে, ঠিক আছে। পরবর্তীকালে গাছ গ্রুপ নিয়ে আমাদের রাজ্য জুড়ে আরও অনেক কাজ করার ইচ্ছা আছে পরবর্তীকালে। তো এখানে যে প্রোগ্রামগুলো হলো খুবই সুন্দর প্রোগ্রাম হয়েছে। তাছাড়াও এই প্রোগ্রামের সাথে সাথে আরও অনেকে এসেছিলেন, তাদের সহযোগিতা পাওয়া গিয়েছে। পরবর্তীকালে ওনারা বলেছেন যে আরও ভালোভাবে মানে সহযোগিতা পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের ইচ্ছা মানে গোটা রাজ্য জুড়ে বা জেলা জুড়ে আমাদের এই গ্রুপ, হ্যাঁ, গাছ গ্রুপের পক্ষ থেকে নানান এরকমভাবে প্রোগ্রাম করে। আচ্ছা, এই যে খণ্ডবন আজকে তৈরি করলেন, এখানে আপনাদের 25টির মতো গাছ লাগানো হলো, তাই তো? তো এই আপনারা কি সকলেই গাছ গ্রুপের সদস্য? হ্যাঁ, আমরা সকলেই এই গ্রুপের সদস্য। আচ্ছা, কি এটা বীরভূম জেলা শাখার, তাই তো? বীরভূম জেলা হেতমপুর সেন্ট অ্যান্ড্রুজ। হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর। ঠিক আছে, ঠিক আছে, আমরা এই খণ্ডবনটা ঠিক 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 আছে। এই এখন তো এই যে আজকে লাগালে, আর আপনারা কি শপথ নিলেন যে শুধু গাছ লাগালে হবে না, গাছগুলোকে তো যথাযথ পরিচর্যা করা দরকার এবং আমরা সকলে মিলে যদি এই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাই যে আমরা প্রকৃতিকে সবুজ করে তুলব, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক উন্নত হবে এবং আস্তে আস্তে গাছের সংখ্যা বৃদ্ধি পাক এবং আমাদের পরিবেশ সবুজ হয়ে উঠুক, এই কামনা করি। ধন্যবাদ। পতিতপাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, হেতমপুর। হার্টের অপারেশনে আর যেতে হবে না বাইরে কোথাও। এবার থেকে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরিষেবা মিলবে বীরভূমের দুবরাজপুরের মণিময় হাসপাতালে। গত শনিবার ও রবিবার দুজন বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে আসেন চিকিৎসা করাতে। দীর্ঘদিন ধরে তাদের বুকে ব্যথা হতো। কার্ডিওলজিস্ট ডাক্তার উমেশ চন্দ্র জেনা, ডাক্তার অভিজিৎ ঘোষ তাদের চিকিৎসা করেন এবং তাদের এনজিওগ্রাম করার দরকার আছে বলে জানান। এরপরই জানা যায় তাদের দুজনেরই হার্টে ব্লকেজ আছে। একজনের 2টি স্টেন্ট ও অন্যজনের 3টি স্টেন্ট প্রয়োজন আছে। এরপরই রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের অনুমোদন নিয়ে তাদের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যেই তাদের দুজনের এই ব্যয়বহুল চিকিৎসা পরিষেবা তারা পায়। সদাইপুর থানার শাহপুর গ্রামের শেখ সবের ও দুবরাজপুর থানার ধ গ্রামের শেখ শহীদ জানান, সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই চিকিৎসা তাদের হয়েছে। মণিময় হাসপাতালের প্রত্যেকের ব্যবহার ও পরিষেবা অকল্পনীয়। এদিন তারা আরও জানান, আমি রবিবার দিন মণিময় হসপিটালে এসেছিলাম। তাতে ডাক্তারবাবু বললে যে আপনি একটু ইকো করুন। ইকো করার পরে ডাক্তারবাবু বললে যে আপনাকে অপারেশন হয়ে যাবে। তো অপারেশন যে কত খরচা আমি বলতে পারবো না, তবে বিনামূল্যে হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে। আমার বুকে ব্যথার জন্য এসেছিলাম। ব্যথা তো 2-3 বছর তো হইতো। তো ওই ডাক্তার ওষুধ পানি খেয়ে থাকতাম। তারপর অসুস্থ হলে তারপরে এখানে গেলাম ডাইরেক্ট নার্সিং হয়েছে। আচ্ছা, বুকে কি কিছু বসানো হয়েছে? হ্যাঁ, বুকে 3টি স্টেন বসানো হয়েছে। এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখন আর ব্যথা নেই? না। আচ্ছা, হাসপাতালের পরিষেবা কেমন লাগে? পরিষেবা খুব ফার্স্ট ক্লাস। পরিষেবা যা পেয়েছি ঘরে ওরকম পাবো না, ছেলেরাও করবে না। সিস্টাররা ছেলেরা যা করেছে, মানে গা মশানো, খাওয়া দাওয়া দিকে যে বলেছি সেই দিকে সব সেরে গেছি। বাথরুম গেছি ধরে গুছিয়েছে। পরিষেবা ভালো? পরিষেবা খুব ভালো, ফার্স্ট ক্লাস। আমি বছর 8 আগে
এই অসুখটা বেঙ্গালুরু দেখাইছিলাম। তো ওখানে ডাক্তারে আমাকে বলেছিল কি না হার্টের কোনো নাই, সামান্য আছে, তো ওষুধে চলে যাবে। তো ওখানে 8 বছর ধরে আমি ওষুধ খেয়েছি। এখন হঠাৎ করে আমার খুবই ব্যথা জানাছিল, এইখানে যোগাযোগ করে মণিমালাতে যোগাযোগ করে ডাক্তারবাবু যখন দেখলে তখন আমাকে ইসিজি করলে, ইসিজি করার বাদে ইকো করলে, ইকো করার বাদে ব্লাড পরীক্ষা করলে, ব্লাড পরীক্ষা করা বুকের ছবি সমস্ত জিনিস করে দেওয়া আমাকে বললে কি এরকম ভাব তোমার এটা অপারেশন করতে হবে। তো ডাক্তারবাবু অপারেশনও করলে, তাতে দুটো আমার স্টেন বসেছে, দুটো স্টেন বসেছে। আর এখানের পরিষেবা যা সুন্দর দেখা গেল, খুবই সুন্দর ব্যবহার, মানুষের মানে মহব্বত এত দিলে মহব্বত আমরা ভুলেছিলাম। আজ 7 দিন 6 দিন হলো আমার ভর্তি হওয়া, তো খুবই সুন্দর ভালো ব্যবহার, এখন আমাকে খুবই ভালো লাগছে। আর সমস্ত আমার এই কার্ডে থেকে, স্বাস্থ্যসাথী কার্ডে থেকে সমস্ত খরচ আমার বহন করেছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে গিয়ে শেখ সবের শাহাবুল, আমার গ্রাম সদাইপুর থানা, জেলা বীরভূম। উল্লেখ্য, এর আগেও দুবরাজপুরে মণিমহেশ হাসপাতালে তাদের নিজস্ব ক্যাথোল্যাবে পেসমেকার ও মস্তিষ্কের জটিল অপারেশন নিউরো সার্জারি হয়েছে। এদিন দুবরাজপুর মণিমহেশ হাসপাতালের সিও অ্যান্ড জিএম চিরন্তন চট্টরাজ বলেন, বীরভূম জেলার আজকের দিনটি খুব সুখকর দিন, কারণ এরপর থেকে আর এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাম করার জন্যে বাইরের জেলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে বীরভূম জেলার প্রত্যেকটি মানুষ এই পরিষেবা নিতে পারবে। হার্ট অ্যাটাক হলে দিনে রাতে সবসময় মণিমহেশ হাসপাতাল এবার বীরভূম জেলার পাশে আছে। সম্প্রতি রবিবার এবং শনিবার দুটি পেশেন্ট আমাদের কাছে আসেন বুকের ব্যথা নিয়ে। আমাদের কার্ডিওলজিস্ট ডক্টর উমেশ চন্দ্র জেনা এবং ডক্টর অভিজিৎ ঘোষ দুজনে মিলেই পরীক্ষা করেন যে পেশেন্ট দুটির এনজিওগ্রাম করানো প্রয়োজন। সেই মতো আমরা পরিকল্পনা করে এনজিওগ্রাম করি এবং ডাক্তারদের অক্লান্ত পরিষেবা দেওয়ার পরে এনজিওগ্রামে বেরোয় যে দুজনেরই হার্টে ব্লকেজ আছে, একজনের 2টি স্টেন্ট এবং একজনের 3টি স্টেন্ট বসানোর প্রয়োজন আছে। আমাদের সেই মতো আমরা স্বাস্থ্যসাথীর কাছ থেকে অনুমোদন নিই। স্বাস্থ্যসাথী অনুমোদন পাওয়ার পরে এবং পেশেন্ট পার্টির অনুমোদন নিয়ে আমরা পেশেন্টদের এই 2টি পেশেন্টের বুকে স্টেন্ট বসানো হয়। আজকে তারা সুস্থভাবে নিজের বাড়ি ফিরে যেতে পারলো। আর এই 4 দিন 5 দিনের প্রক্রিয়ার মধ্যে আমাদের যতগুলি স্টাফ, আমাদের ডক্টর, আমাদের কার্ডিওলজিস্ট, জেনারেল মেডিসিন, নার্সিং স্টাফ, হাউসকিপিং, ম্যানেজমেন্ট স্টাফ প্রত্যেকেই এই 2টি পেশেন্টের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এবং আজকে তারা যে সুস্থভাবে বাড়ি যেতে পারছে তার পিছনে তাদের অবদানটাই অনেকখানি। পেশেন্টের একজনের নাম শেখ সঈদ, যার বাড়ি হলো ধগ্রাম, যশপুর পঞ্চায়েত এলাকার আমাদের পাশেই, এবং আরেকজনের নাম শেখ সাবের, যার বাড়ি শাহপুর অঞ্চল, আমাদের দুবরাজপুর ব্লকের অন্তর্গত। দুজনেই এতখানি খুশি মন নিয়ে এবং সুস্থভাবে বাড়ি যেতে পেরেছে, এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা। আর ভবিষ্যতে মণিমহেশ হাসপাতাল আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত রকম জটিল পরিষেবা দেওয়ার জন্য অগ্রগণ্য থাকবে এবং আর আমাদের প্রত্যেকটি জেলার মানুষকে জেলার বাইরে যেতে হবে না। স্বাস্থ্যসাথীর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে মণিমহেশ হাসপাতাল এই সমস্ত মুমূর্ষু রোগীদেরকে সুস্থ করে তুলতে পারবে, এই আশা রাখি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।